নমস্কার, আমি শিবাজী চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ভারতীয় জনসেবা মিশন। আপনারা জানেন ওয়ান অফ আওয়ার মেজর থিমেটিক এরিয়াস এগ্রিকালচার সেক্টরে আমরা কাজ করি। তো আজকে আমরা রয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ইউনিভার্সিটি, এবং আমার সাথে যিনি রয়েছেন অধ্যাপক ডক্টর কল্যাণ জানা মহাশয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এবং স্যারকে আপনারা আগেও দেখেছেন আমাদের যে অনুষ্ঠানটা রয়েছে, যে কৃষক বন্ধু সেবা, সেখানেই স্যারকে আজকে আমরাও পেয়ে গেছি ব্যস্ততার মধ্যে। স্যার, আজকে আমরা জানবো যে এই যে বায়োচার বিষয়টি নিয়ে, বায়োচার কিভাবে একটা প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্ষুদ্র চাষি কিভাবে সেখান থেকে বেনিফিট হতে পারে, বা সেখান থেকে বেনিফিট কিভাবে তারা নিতে পারে, আদেও জল সংরক্ষণ, কৃষি সংরক্ষণে আমরা কতটা ভূমিকা রাখতে পারে এই বায়োচার, এই সমস্ত বিষয়টিকে নিয়ে আলোচনা করব অধ্যাপক কল্যাণ জানা মহাশয়ের কাছ থেকে। এটা ইমপ্রুভ হয়। তো স্যারকে আমি প্রথমেই বলার চেষ্টা করব, স্যার এই বায়োচার ব্যাপারটা নিয়ে যেটা চলছে, এটার সম্পর্কে একটু আপনি বলুন যে বায়োচার বিষয়টা কি, এবং প্রাথমিকভাবে প্রান্তিক কৃষক পর্যায়ে কিভাবে একজন কৃষক সেখানে উপকৃত হতে পারে। তো সবাইকে প্রথমে নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। যারা এই বক্তব্যটা শুনবেন আশা করি তাদের ভালোই লাগবে। এবং এই নতুন এটা একটা টপিক বায়োচার, এবং বায়োচার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে এই যে বায়োচারকে সাধারণত আমরা বলে থাকি কার্বন গোল্ড। ঠিক আছে, দেখুন এই কার্বন যদি আমরা দেখি যে কার্বন কিন্তু সমস্ত প্রকার বস্তুর মধ্যে আপনার কার্বন আছে, যেটা কৃষক বন্ধুদের জানা দরকার। এই যে কার্বন ব্যাপারটা বলছি, দেখবেন মাটির মধ্যেও কার্বন আছে, আবার এই যে গাছপালা প্রকৃতির মধ্যেও কিন্তু কার্বন আছে, এবং এমনকি এই যে আমরা যে হিউম্যান বিংস মানুষ, আমাদের বডির মধ্যেও কিন্তু কার্বন আছে। আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত মাইক্রো অর্গানিজম বা জীবাণু, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রত্যেকটা বডির মধ্যেই কার্বন আছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ আধার বলা যেতে পারে আর কি। এবার দেখবেন এই যে কার্বন, ধরুন কি হচ্ছে যে গাছ কি করছে না, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছি। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আর আমরা কি করছি না, আমরা অক্সিজেন নিচ্ছি। আমরা অক্সিজেন নিয়ে আবার আমাদের যে শ্বাস প্রক্রিয়া, যে নিঃশ্বাস প্রশ্বাস বলুন, যে আমাদের যে প্রক্রিয়া, তার মাধ্যমে আমরা অক্সিজেনটা নিয়ে আমরা আবার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি, এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু নিচ্ছে গাছপালা নিচ্ছে। এবার ফটোসিনথেসিস, যাকে বাংলায় বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ আমাদের যে ছেড়ে দেওয়া যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আর সূর্যের উপস্থিতিতে, যেটা ফটোলাইসিস বলি, তার মাধ্যমে ফটোসিনথেট তৈরি হচ্ছে, খাবার তৈরি করছি। তো এই তো, তাহলে কি আবার আমরা যে খাবারটা খাচ্ছি তার মধ্যেও কিন্তু কার্বন আছে। ঠিক আছে, তাহলে এই যে কার্বনের যে কার্বনের গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম গুরুত্ব। এইবার যে বায়োচার, যেটাকে আপনার গোল্ড কার্বন বা কার্বন গোল্ড বলা হয়, এর গুরুত্বটা কিন্তু এখন এগ্রিকালচারাল ক্ষেত্রে অপরিসীম, কারণ এর প্রচুর অ্যাডভান্টেজ আছে। এবং কৃষক বন্ধুদের জানা দরকার যে আমার জমিতে কার্বন কতটা আছে, কারণ জৈব কার্বনের যে মাত্রা, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে যে গাছ ওখান থেকে পুষ্টি পাবে কিনা। মাটির যে সয়েল হেলথ যেটা আমরা বলি, সেই হেলথটাও কিন্তু অনেকটা আপনার নির্ভর করে আছে কার্বন কম্পাউন্ডের উপরে, মাটির জৈব পদার্থের পরিমাণের উপরে নির্ভর করে আছে। তাহলে এই যে এখন দেখবেন কৃষক বন্ধুরা, বা বিগত কয়েক বছর ধরে আমরা মাটিতে যে ধরনের আপনার কেমিক্যাল পেস্টিসাইডস, কেমিক্যাল ফার্টিলাইজার এইভাবে ব্যবহার করতে করতে মাটি আপনার বন্ধা হয়ে গেছে, মানে ব্যারেন, একদম পুরো ফাঁকা মাটি, মাটিতে আর কিছু নেই। তো সেই কার্বন লেভেলটাকে আমাদের বাড়াতে হবে। এবার কৃষক বন্ধুকেও দেখতে হবে যে তার জমিতে জৈব পদার্থের খামতি আছে কিনা, মানে ডেফিসিয়েন্সি আছে কিনা, ডেফিসিট আছে কিনা, সেই বুঝে তাহলে আমাকে বায়োচারটা অ্যাপ্লাই করতে হবে। এবার একটা ধারণা কৃষক বন্ধুদের হওয়া উচিত যে ধরুন চার আর চারকোল আর হচ্ছে বায়োচার, এই তিনটে জিনিস কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। হ্যাঁ, এইটা একটা বোঝার খুব একটা ভুল হয় যে এই তিনটে জিনিস কিন্তু একে অপরকে সম্পূর্ণ আলাদা। এটা একটুখানি বলুন। এইটা মানে চাষিদেরও বোঝা উচিত। ধরুন আমি এমনি যে কাঠ কয়লা, যে এমনি ধরুন একটা পোড়ালাম, যে কোনো এই যে মানে যে কোনো আপনার জৈব যে প্রোডাক্ট, সেটাকে যদি আমি আপনার বার্ন করি, মানে পোড়াই, তাহলেই কিন্তু আপনার এই চার তৈরি হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু তার পদ্ধতি আছে। ঠিক আছে,
এবার কোনো ফার্মার দেখা গেল শুধু কাঠকয়লা, কাঠকয়লাকে আমরা যদি জমিতে আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু বায়োচার আর কাঠকয়লা কিন্তু আলাদা জিনিস। এটা চাষিদের ধারণা করা দরকার। কেউ যদি ভেবে থাকে যে আমি কাঠকয়লা আছে, ওনারা তো বলেছেন এটাও তো এক ধরনের চার, তাহলে আমি এটা মাটির সঙ্গে মিশিয়ে দিলাম না, তখন কিন্তু বায়োচার মাটিতে মেশালে যে উপকারিতাটা আমরা পাবো সেই উপকারিতা কিন্তু আমরা চার বা চারকোল মেশালে কিন্তু কখনোই হবে না। কারণ সেক্ষেত্রে দেখবেন অনেক সময় মানে ক্ষতিকারক গ্যাস, এটা এমনি কাঠ পুড়িয়ে যদি আমরা কাঠ কয়লা তৈরি করি, তাহলে সেইটা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিলাম যে মাটি উর্বর হয়ে যাবে বা মাটিতে জৈব পদার্থের পরিমাণ কার্বন বেড়ে যাবে, সেটা কিন্তু ভুল ধারণা, বরং ওটা ক্ষতি হতে পারে। হ্যাঁ, সেটা আপনার কোনো বিষাক্ত গ্যাস ওর সঙ্গে মিশে যেতে পারে। এটা এবার যে বায়োচার যেটা বলছি, আমরা যে কোনো জৈব পদার্থ, যে কোনো আপনার জৈব বস্তুকে যদি আমরা পুড়িয়ে আমরা বায়োচারটা তৈরি করতে পারবো, কিন্তু তার পদ্ধতি আছে। সেই পদ্ধতিকে বলা হয় পাইরোলাইসিস। পাইরোলাইসিস বলে একটা পদ্ধতি, এবং সেখানে খুব লো কনসেন্ট্রেশন থাকবে অক্সিজেনের, লো কনসেন্ট্রেশন অক্সিজেন থাকবে, এবং টেম্পারেচার প্রায় 600 থেকে আপনার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। সেই তাপমাত্রাতে কনসেন্ট্রেশন অক্সিজেনের মানে অনুপস্থিতি বা লো কনসেন্ট্রেশন অক্সিজেন, সেখানে পুড়িয়ে কিন্তু এই বায়োচারটা তৈরি করা হয়। এবং কি স্যার একটা প্রান্তিক চাষি সে কি সেটা ঘরে বানাতে পারবে না? তার জন্য কোনো একটা ভালো সিস্টেম প্ল্যান না, এখন কিছু ছোট ছোট আপনার মডেল বেরিয়েছে, মানে আলটিমেট প্ল্যান কিছু লাগবে, মানে এরকম ঘরে পুড়িয়ে কিছু জিনিসটা হবে না। যেমন ধরুন কিছু কোম্পানি এরকম বায়োচার ডেভেলপ করছে, তাদের হয়তো বড় বড় আপনার ইনস্ট্রুমেন্ট আছে বা বড় স্ট্রাকচারটা এরকম। তবে কিছু কিছু ফার্মাররাও মানে চেষ্টা করছে বা এবং তারা নিজেরাও কিন্তু ওই বায়োচার তৈরি করতে হবে, ছোট একটা মডেল, তার জমির জন্য যতটুকু দরকার সেই রকম জৈব করতে পারে। ঠিক আছে, এবং এর উপকারিতা যেটা, যে বায়োচার আমরা কেন বলছি, এখন বায়োচার মেশাতে কেন বলছি, দেখবেন এই যে পেস্টিসাইডস ফার্টিলাইজার ব্যবহার করে করে মাটি একদম বন্ধা হয়ে গেছে, মাটিতে আর কোনো রকম আপনার জীবাণু শক্তি নেই। আর সব থেকে বড় পরে এই যে বায়োচারের কথা বলছি, এটা হচ্ছে পোরাস। এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন মাটিতে বায়ু চলাচলটা অনেকটা বেড়ে যাবে। এইটা হচ্ছে মেন ব্যাপার, এটা একটা ব্যাপার। আর হচ্ছে কি না, দেখবেন যে ফার্টিলাইজার ক্রমাগত ব্যবহার করে করে আমাদের মাটির ভেতরে যে পরিমাণ বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম, মানে যেগুলো আমাদের বন্ধু মাইক্রো অর্গানিজম, জীবাণু, যেগুলো যখন আমি কোনো ফার্টিলাইজারকে অ্যাপ্লাই করছি সয়েলে, ওই মাইক্রো অর্গানিজম যদি সয়েলে সঠিক পরিমাণে না থাকে, তাহলে গাছের খাদ্যে কখনো পড়তে পারবে না। কারণ ডাইরেক্ট ইউরিয়া, ডাইরেক্ট ধরুন আপনার সিঙ্গেল সুপার ফসফেট, ওরা কিন্তু ডাইরেক্ট গাছ নিতে পারে না। মাটিতে উপস্থিত যে সমস্ত জীবাণু আছে সেইগুলো কি করছে না, আপনার কনভার্ট করছে গাছের খাদ্যে, তারপরে গাছ নিতে পারবে। যদি আমরা বায়োচার মাটিতে মেশাই, সেই বায়োচার মাটিতে মেশালে যেমন আপনার বাড়িতে মাটির মধ্যে একটা পোড়া সিস্টেম আসবে, হ্যাঁ, অক্সিজেনের পরিমাণটা বাড়বে। আর একটা কি না, যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো আছে তারা অনেকটা জীবনী শক্তি ফিরে পাবে, আর তারা ওই কনভার্টটা বেশি করে করতে পারবে, এই কারণে তারা বেশি দিন বাঁচতে পারবে। আর ওই বায়োচারের প্রভাবে তারা কি তাদের যে পপুলেশন সংখ্যাটা, সেই সংখ্যাটা আবার হচ্ছে আপনার বাড়িয়ে নিতে পারে। এইটা হচ্ছে বায়োচারের একটা আলটিমেট, যেটা মাটির মধ্যে যে কার্বন, ঠিক আছে, যেটা আমাদের কমানোর কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু এটা কমবে। মাটির যে ইটসেলফ যে কার্বন, হ্যাঁ ঠিক ঠিক, এটা একটা দরকার। তাহলে জীবাণুদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, মাটি পোরাস হচ্ছে। আরেকটা কি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, যেটা সবথেকে দরকার, যে মাটির ভেতরে যেখানে গাছের শিকড়টা আপনার বৃদ্ধি পাচ্ছে, ওই জায়গায় তো আমরা ধরুন চারকোলটাকে আমরা মিশিয়ে রাখছি, ও কি করবে না, ওই জায়গায় আপনার ময়েশ্চারটাকে ধরে রাখতে পারবে, প্লাস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি করতে পারবে। এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমি বলবো, দেখবেন ওই যে মালচিং বলি না আমরা, আচ্ছাদন, আমরা সাধারণত মালচিং করার জন্য কি করি, আমরা মালচিং করার জন্য কালো পলিথিন বা হোয়াইট পলিথিন শিট আমরা ব্যবহার করি। আরেকটা হচ্ছে আমাদের ভারতবর্ষ কেন, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখবেন চাষিরা, আমাদের এখানে ধান চাষ যদি বেশি হয়, তাহলে স্ট্র, যেটা খড়, যেটা ধানের খড়টাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই বায়োচারটাকেও কিন্তু আমরা মালচিং হিসাবে ব্যবহার করতে পারি। এটা একটা মানে ভালো একটা দিক। তার কারণ যখন মালচিং আমরা করছি ওই বায়োচার দিয়ে, ঠিক একইভাবে ময়েশ্চারটাকে আমরা কনজার্ভ করতে পারছি। উইড যেটা, উইডের মানে আগাছা যেটা আর কি, সেই আগাছাও কিন্তু ওই জায়গাগুলোতে বেরোতে পারবে না। আর একইভাবে কি করছে না,
তো ওই জায়গাটার পার্টিকুলার জায়গাটার যে মাইক্রো অর্গানিজম তার সংখ্যাটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে যদি আমরা মানে অনুধাবন করছি যে এখন কিন্তু কৃষক বন্ধুদের এই পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে ছোট আর প্রান্তিক কৃষকদের দেখবেন সংখ্যাটা অনেকটাই বেশি। তারা যদি বায়োচার এবং সেটা তারা দেখে নেবে যে তাদের মাটিতে প্রয়োগ করার দরকার আছে কিনা, ডেফিসিয়েন্সি আছে কিনা, সেইটা ভেবে যদি আমরা এইভাবে বায়োচারটাকে ব্যবহার করি। আর কি না, বায়োচার আরেকটা হতে পারে যে বায়োচারটাকে আমরা অন্য কোনো কম্পোস্ট যে সার আছে সেই সারগুলো যেগুলো আছে সেই সারগুলোর সঙ্গে মিশিয়েও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কৃষক বন্ধুদের একটাই বার্তা আমরা এখান থেকে দেবো যে এমনি বাজারে ধরুন কাঠকয়লা যে পাওয়া যাচ্ছে ওইগুলো কিন্তু মাটিতে কিন্তু মেশাবেন না। তারা যদি মানে ধারণা করে যে ওইটা মিশিয়ে দিলেই তাহলে বায়োচার সমতুল্য হয়ে যাবে, তাহলে কিন্তু নয়। কারণ যে বললাম যে পাইরোলাইসিস যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে যে কোনো আপনার সেটা হতে পারে বাঁশ গাছকে পুড়িয়ে করা যেতে পারে, তারপরে আপনার নিম, ইউক্যালিপটাস, এই যে সমস্ত গাছের যে ডাল আছে, কাণ্ড, কিন্তু তার একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে, মেশিনারি আছে, টোটাল একটা সিস্টেমেটিক, এবং তাতে অবশ্যই এগ্রিকালচারিস্টকে সহায়তা নিয়েই সেটাকে তৈরি করতে হবে, বা বাজার থেকে আপনারা প্যাকেট নিয়েও কিনে নিতে পারেন। আলটিমেট জিনিসটা হচ্ছে নিজেরা এই পদ্ধতিটা করা যাবে না, বা নিজেরা এই জিনিসটাকে প্রয়োগ করার আগে অবশ্যই একজন কৃষি বিশেষজ্ঞর আপনারা সহায়তা নেবেন। এবং রিজেনারেটিভ এগ্রিকালচারের একটা পার্ট আমাদের বায়োচার ইউজিং। তো আমরা আস্তে আস্তে মাটির ক্ষমতা যেহেতু আমাদের কমে যাচ্ছে, বাড়াতে হবে, জল সংরক্ষণ বাড়াতে হবে, এবং সর্বোপরি চাষিকে চাষযোগ্য মানে করে দেওয়ার আবার পুনর্ভাবে জমিকে ফিরিয়ে দিতে হবে চাষিদেরকে, যাতে চাষিরা সেখানে আরও বেশি প্রফিট করতে পারে। আজকে আমরা স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ ডক্টর কল্যাণ জানা মহাশয়কে, অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা আবার পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।